রক্ত দিয়ে কেনা বাঙালির অহংকারের বর্ণমালা। কবি শামসুর রহমান যে বর্ণমালাকে বলেছেন আমার দুঃখিনী বর্ণমালা, একই সঙ্গে তিনি আবার বলেছেন আমার অক্ষিগুলোকে তুমি আখিতারা। এই যে বর্ণমালাকে নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে এত এত আয়োজন, এত এত কাব্য, তার পেছনে আছে এক বিরাট ইতিহাস। আজকে আমরা বর্ণমালার কথা বলতে, আজকে সেই ইতিহাসের কথা বলতে এই ঐতিহাসিক প্রাঙ্গণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে প্রাণের মেলা, তার পেছনে আছে আমরা বলছিলাম একটি দীর্ঘ ইতিহাস। আজকে আমরা যদি সেই 52 সালের দিকে তাকাই, সেই 52 সালের 21শে ফেব্রুয়ারিতে রক্ত দিয়েছেন যারা, রক্ত দেওয়ার পরে সেই সন্ধ্যায় রচিত হয়েছে অমর কবিতা। এরপর সেই কবিতা লিখেছেন তিনি 17 বছরের এক যুবক, সেই মাহবুল আলম চৌধুরী। তার গায়ে ছিল জ্বর, সেই জ্বর অবস্থায় তিনি লিখেছেন একটি কবিতা, ফাঁসি কাঁদতে নয় ফাঁসির দাবি নিয়ে এসেছি। এরপর দিন আরেকজন তরুণ 25 বছরের আব্দুল গাফফার চৌধুরী, তিনি লিখলেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি একটি কবিতা। সেই কবিতা থেকে পরে আমরা পাই একটি অমর সঙ্গীত, সেই গান এখন হয়ে আছে 21-এর প্রতীক। তারপর যদি আমরা দেখি 1953 সালে আমরা পেয়েছি এই 21-এর হাত ধরেই 21-এর সংকলন। সম্পাদক হাসান হাফিজুর রহমান, তিনিও বয়সে তরুণ। সেই 21-এর সংকলন যারা লিখেছেন তাদেরও বয়স 17, 18, 19, 20 এরকম মধ্যেই। শহীদ শামসুল হক এবং শামসুর রহমান যারা নিজেদেরকে 21-এর সন্তান বলে দাবি করতেন। আজ 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আজ পুরো শহরের সব পথ যেন মিলতে শুরু করেছে এই ঐতিহাসিক প্রাঙ্গণে। গতকাল রাত থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে সবাই সকাল পর্যন্ত শ্রদ্ধা নিবেদন শেষে সবার গন্তব্য এখন বইমেলায় যেন হাজার হাজার মানুষের স্রোত। এই যে 21 যদি না থাকতো তাহলে এই যে হাজার হাজার মানুষের স্রোত, শত শত বইয়ের প্রকাশ, এত এত লেখক প্রকাশক, এত এত দর্শনার্থী, তাদের কিছুই হতো না। আমরা সব পেয়েছি সেই 21-এর কারণে। আজকে বইমেলা বরাবরই আমরা বলে থাকি তার দখল থাকে, কিন্তু তার পাশাপাশি যেই শিশুটি আজকে তার বাবা কিংবা তার মায়ের হাত ধরে এই মেলায় আসছে, সে আসলে আদতে পরিচিত হচ্ছে তার ইতিহাসের সঙ্গে। সে আসলে স্পর্শ করছে তার সেই ফেলে আসা ইতিহাস, যেটা সে কখনো জানে কিন্তু সে কখনো দেখেনি। এই জন্য আমরা আজকে কথা বলছিলাম তরুণদের বিষয়ে। আমরা আজকে সেজন্য মেলার ধারাবাহিক আলোচনার বিষয় নির্ধারণ করেছি। তরুণ লেখকদেরকে নিয়ে আমরা কথা বলবো আজকে। সেই তরুণদেরকে রক্তে যে রঞ্জিত হয়েছিল 21-এর সেই সড়ক, 21-এর সেই দুপুর, আজকে আমরা কথা বলবো এমন 3জন তরুণ লেখকের সঙ্গে। আমরা প্রথমে কথা বলবো এমন একজনের সঙ্গে, তার নাম হচ্ছেন অর্পণ দত্ত। তিনি এবার মেলায় তার প্রথম বই প্রকাশিত হয়েছে। আমরা কথা বলবো তার সঙ্গে, অর্পণ দত্ত। আমরা আপনার সঙ্গে কথা বলবো, এবার মেলায় আপনার প্রথম বই প্রকাশিত হয়েছে। তো তার আগে একজন তরুণ লেখক হিসাবে আমরা জানতে চাই যে 21-এর চেতনা আপনি কীভাবে ধারণ করেন? 21-এর চেতনা ধারণ করা আসলে 21 ছাড়া তো 21-এর 52-তে যদি 52-তে যদি আন্দোলন না হইতো, আমরা তো কথা বলতে পারতাম না। বাংলা ভাষায় আজকে যে কথা বলতেছি, লিখতেছি, এটা সম্ভব হইতো না। সো পুরোটাই সম্ভব হয়েছে 21-এর জন্য, ওই আন্দোলনটার জন্য, ওই মুভমেন্টটার জন্য। এই যে বাংলা ভাষায় কথা বলতেছি স্বতঃস্ফূর্তভাবে, এইটা 21 ছাড়া পসিবল ছিল না, সম্ভব ছিল না। হ্যাঁ, আমরা হইতেছে কথার থ্রুতে আমরা ইংরেজি বের হয়ে যায়, এটা খুব স্বাভাবিক, কারণ আমরা এভাবে কথা বলে ইউজ টু। কিন্তু আমাদের তো বাংলাটা কোর, আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, আদর করতেছি, আপ্যায়ন করতেছি, গালি দিতেছি। ইটস অল অ্যাবাউট বাংলা ভাষা। আপন একটা জিনিসের সাথে একটা আপন একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক হয়ে গেছে। সো বাংলা ভাষা ছাড়া বাংলা হয় না। বাংলা আপনি শুধু বাংলাদেশ না, আপনি পুরো ভারতবর্ষ দেখেন, পুরোটা একটা জাতি দ্বারা আছে, একটা ভাষাকের উপর ডিপেন্ড কইরা। সো এটার আমি অনেক গর্ববোধ করি যে আমি বাংলা ভাষায় কথা বলতে পারি, বাংলা ভাষায় লিখতে পারতেছি, কবিতা লিখছি। আমি অনেক প্রাউড ফিল করি। আমি একটা বিষয় জানতে চাই, আপনার প্রথম কবিতার বই ঈশ্বর আছেন একা, এই বইটি আসলে আপনি কি পরিকল্পনা থেকে বই করলেন? কেন মনে হলো আপনার একটি বই রচনা করতে হবে? এটা বই না, আসলে কবিতার বই, আমার প্রথম কবিতার বই। কবি হিসাবে আমার প্রথম যাত্রা বলতে পারেন। কবিতার সাথে আমার সম্পর্কটা অনেক আগের, অনেক পুরনো, অনেক থাকে না আষ্টে পৃষ্ঠে সম্পর্ক, কবিতার সাথে আমার সম্পর্কটা ওই রকম। আষ্টে পৃষ্ঠে থাকতাম কবিতাকে ছাড়া। বিনয় একটা কথা বলছিল, বিনয় মজুমদার, কবি বিনয় মজুমদার আমার সবচেয়ে প্রিয় কবি, আমার সবচেয়ে পছন্দের কবি। উনি বলছে যে দুঃখ ভোলার জন্য আমরা কবিতা লিখি, কিন্তু দুঃখ ভুলে গেলে কবিতা লেখা যায় না। ওইখান থেকে কবিতার সাথে সম্পর্কটা আমার খুব নিবিড় সম্পর্ক শুরু হয় 2015 সাল থেকে। আমি তখন কবিতাকে আস্তে আস্তে আবিষ্কার করার চেষ্টা করি। শুরু থেকে আমার পছন্দের কবি যদি বলে, আমার সবথেকে কাছের কবি হচ্ছে বিনয়, শক্তি।
বাংলাদেশের রুদ্র মোহাম্মদ শহীদুল আহমেদ সফা, হুমায়ুন আজাদ, ওদের কবিতা পড়ার সাথে সাথে আমার মনে হলো যে আচ্ছা, কবিতা তো একটা জীবনের অংশ, তাই না? তো আমি কেন কবিতা, আমার জীবনটাকে আমি যেভাবে দেখতেছি সেভাবে কেন আমি কবিতা লিখে আমার জীবনটাকে কবিতার থ্রুতে অন্যকে দেখাবো না? সেই সেন্স থেকে আমি আস্তে আস্তে কবিতা লেখা শুরু করলাম। তারপরে একটা সময় গিয়ে দাঁড়ালো হচ্ছে আমার মনে হলো যে কবিতা তো লেখা হলো, এবার আসলে কিছু জিনিস পাঠকদের উপর ছেড়ে দিই, আসলে পাঠকরা কীভাবে আমার কবিতাকে অ্যাকসেপ্ট করতেছে, গ্রহণ করতেছে। ওই সেন্স থেকে আমি 2024 সালে আমার কবিতার বইয়ের পিছনে যার সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স বা যার সবচেয়ে বেশি অনুপ্রেরণা সে হচ্ছে অদিত। ওর সাথে কথা বললাম। অদিতও বাংলাদেশের একজন তরুণ কবি, প্রসিদ্ধ কবি। অদিত আমাকে বললো যে করে ফেলো। আমিও অদিতকে কিছু কবিতা দিলাম। আমরা একটু আপনার কবিতার বিষয়বস্তু নিয়ে কথা বলতেছি, বিষয়ে জানতে চাই। কবিতার বিষয়বস্তু ব্রিলিয়েন্ট। আমার কবিতার আমার জীবন, কবিতাটা হচ্ছে আমার এই ঈশ্বর আছেন একা, এইটা হইতেছে একটা আমার জীবনের একটা সার্টেন টাইমের কবিতা এখানে আছে। 2022-23 এই 2টা বছর আমি আমার জীবনকে অনেকভাবে আসলে দেখছি, বিভিন্নভাবে দেখছি। কখনো আমি একদম চরম হতাশে ডুবে যেতে দেখছি, আবার কখনো চরম প্রাপ্তিকে দেখতেছি। সেই সেন্স থেকে এটা হইতেছে আমার জীবনের একটা জার্নি। ওই জার্নিটা আসলে এই কবিতার এই ঈশ্বর আছেন একা এই কাব্যগ্রন্থে আমি ফুটাই তুলছি। সেখানে আমার জীবন আছে, সেখানে আমার প্রেম আছে, সব কিছু জীবন আর প্রেম বিষয়ে ঈশ্বর আছেন একা। মূলত আমি যদি একদম ঈশ্বর আছেন একা একটা বাক্য দিয়ে বলতে চাই, ইটস আ লাইফ, ডু রিড ইট অ্যান্ড ইউ মাস্ট রিলেট টু ইয়োর সেলফ। আমি একটা বিষয় জানতে চাই আপনার কাছে, শেষ প্রশ্ন। আপনি কবিতা লিখছেন, এই বাংলা ভাষায় কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ, বাংলা ভাষায় কবিতা লিখেছেন জীবনানন্দ, সেই ভাষায় কবিতা লিখছেন, এই বোধটা আপনার কেমন অনুভব? বললাম সেটা আমি আগেও বলছি যে বাংলা ভাষা, এই ভাষাকে তাচ্ছিল্য করার সুযোগ আমার নাই। হ্যাঁ, আমার কবিতার কবি জীবনের অনুপ্রেরণা জীবনানন্দ দাশ হইতেছে আমার সেই অনুপ্রেরণা, যার থেকে আমি পাইছি যাচ্ছে এভাবেও কবিতা লেখা যায়। একটা কবি ভাবতে ভাবতে ট্রামের নিচে পড়ে যেতেছে, জীবনানন্দ দাশ বলা সম্ভব, রাইট? সো আমি অনেক বেশি গর্ববোধ করতেছি যে আমার এই কবিতার হিউজ একটা বিশাল বড় একটা জগৎ, সেইখানে আমার কন্ট্রিবিউশন হয়তো বা নাথিং, এখনও কোনো কন্ট্রিবিউট আমি করি নাই, হয়তো বা ঠিক আছে একটা বই বের করছি, হয়তো বা কন্ট্রিবিউশন শুরু হইলো। সেই জায়গা থেকে আমি অনেক মানে প্রাউড ফিল করেছি, এত এত সমৃদ্ধ বাংলা ভাষার কবিতার জগতে আমার একটা ঈশ্বর আছেন একা। ওকে, আজকে হয়তো বা ঈশ্বর আছেন একা একটা 4 ফরম্যাট 64 পৃষ্ঠার একটা কবিতার বই, বাট হু নোজ এখান থেকে বাংলা শ্রেষ্ঠ কবিতা বের হয়ে যেতে পারে। সো আই এম ফিল ভেরি প্রাউড, অনেক গর্ববোধ করি যে জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ যে ভাষায় লিখে আসছে ওই ভাষায় আমি লিখতে পারতেছি। জি, অর্পণ দত্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম কবি অর্পণ দত্তের সঙ্গে। তিনি বলছিলেন তার জীবনে যে সমস্ত ঘটনা ঘটে, যে সমস্ত ঘটনার ভেতর দিয়ে তিনি জীবন অতিবাহিত করেন, সেগুলো থেকে উপাদান নিয়ে তিনি কবিতা লিখেছেন। দর্শক, সময় হলো একটি ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছি প্রাণের মেলায়। তো এখন মুদ্রণ, তারপরে হচ্ছে যে আমাদের পত্রিকায় দেশ বিদেশের যারা থাকেন তাদের লেখা, মানে বাংলা ভাষাভাষী যারা আছেন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে তাদের একটা প্ল্যাটফর্ম হচ্ছে যে ভঙ্গুর। এখন হচ্ছে যে এই লেখা চাপানোর পরে একজন লেখক স্বাভাবিকভাবেই মুদ্রিত আকারে তার লেখাটা পেতে চান, তো অনেক সময় আমাদের তার হাতে লেখাটা পৌঁছানো সম্ভব হয় না। এই হচ্ছে একটা বিষয়, মুদ্রণ খরচ। আর আমরা যদি এই মানে অনিয়ারে এই কোনো লেখকের কাছে এই পত্রিকাটা পৌঁছাতে চাই, বুঝতেই পারছেন খরচের যে বিষয়টা, সব কিছু মিলিয়ে আবার যদি সম্মানী আমরা দেশের বাইরে যারা আছে তাদের কাছে সম্মানী পাঠানোটা আবার বেশ কঠিন। আবার দেশের অনেকে প্রত্যাশা করে যে লিখিয়ে যাচ্ছি, আমরা তো আসলে কোনো ধরনের সম্মানই পাই না। তো সম্মানের যে বিষয়টা সেটা এই লেখকরা প্রত্যাশা করেন, আমরা দিতে পারি না। এইটা আমরা মনে করি যে একটা আমরা মনে করি সম্মানী দেওয়া উচিত, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না, যেহেতু আমাদের পত্রিকাটা কোনো ধরনের বিজ্ঞাপন নেই না। আমরা এই একক ব্যক্তির উদ্যোগেই এই পত্রিকাটা এখন পর্যন্ত প্রকাশিত হয়ে যাচ্ছে। গত 11 বছর ধরে 33টা সংখ্যা আমরা করেছি। ঘুঙুরে আপনারা কোন ধরনের লেখার প্রাধান্য দিয়ে থাকেন? কোনো লিটল ম্যাগাজিন থাকে কবিতা ভিত্তিক, কোনোজন থাকে আপনারা ব্যক্তি সংখ্যা করে, আপনারা কোন বিষয়গুলো প্রাধান্য দিয়ে থাকেন? আচ্ছা, আমরা গল্প, কবিতা, তারপরে হচ্ছে যে বই আলোচনা, ছোটো কাগজ আলোচনা, ভ্রমণ, এই সমস্ত বিষয়ে আমাদের থাকে। আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি দেশের বাইরে যারা লিখছেন
কারণ দেশে যারা লিখছেন তাদের প্রকাশের নানান জায়গা আছে। আপনি জানেন আমাদের দেশে অনেক লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়, কিন্তু একজন যিনি দেশের বাইরে আছেন, ইউরোপে ধরা যাক, 13 ঘন্টা 14 ঘন্টা পরিশ্রম করার পরে উনি যখন লেখাটা লিখেন, হয়তো ওনার লেখাটা কাঁচা, কিন্তু সেই কাঁচা লেখাটা কেউ প্রকাশ করতে চায় না। আমরা আসলে নবীনতর, চিরতর নবীন যারা, তাদের লেখাটা আসলে আমরা প্রকাশ করতে চাই এবং প্রকাশ করে থাকিও। জি, খালেদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এই পর্যায়ে কথা বলবো আরেকজন তরুণ লেখকের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন নোমান প্রধান। এবার মেলায় তার দুটি প্রকাশিত হয়েছে। আমি আপনার কাছে প্রথমত জানতে চাই যে মেলায় সাধারণত আমরা দেখি চিরায়ত আমাদের যে জনপ্রিয় লেখকরা আছেন তাদের বই কিনতে পাঠকরা বেশি আসেন। তরুণ লেখক হিসেবে আপনার অভিজ্ঞতা কেমন? পাঠক কি নতুন লেখকদের বই কিনছেন? আমার মনে হয় পাঠকরা নতুন লেখকদের বই কিনছেন, কারণ নতুন লেখকদের বই যদি পাঠকরা না কিনেন, পুরনো লেখকরা তো একসময় নতুন ছিলেন, ওদের বই একসময় পাঠকরা পড়ছে বলেই তো আজকে ওরা প্রবীণ লেখক আমরা বলতেছি এবং ওদের বইও পাঠক কিনতেছে। তো এটা একটা শুরুর দিকে হয়তো একটু কম থাকে, চেনে মানুষ কম, পরে কম। তবে নতুন লেখকদের সার্থকতা আমি মনে করি যে লেখক চিনে না, লেখাটা দেখে পাঠক বইটা কিনে। তো এই আনন্দটা নতুন লেখকরা পাবে, এটা আসলে সিনিয়র হয়ে গেলে আর এটা মনে হয় না পাওয়া যাবে পরবর্তীতে। আমরা আছি আজকে 21শে ফেব্রুয়ারিতে। 21শে চেতনা নিয়ে কথা বলি। একজন তরুণ লেখক হিসাবে 21শের চেতনা আসলে আপনি কতটুকু বা কীভাবে ধারণ করেন? আসলে 21শের চেতনা বলতে আমি 21শে ফেব্রুয়ারিকে বুঝি না। 21শে ফেব্রুয়ারি একটা তারিখ, একটা বিশেষ দিন, অবশ্যই ইতিহাসে একটা বিশেষ দিন। তবে পলাশী ট্র্যাজেডির পর থেকেই আমাদের 21শে ফেব্রুয়ারি শুরু হয়ে গিয়েছিল। আমাদের ফকির সন্ন্যাসী বিদ্রোহ বলেন, আমাদের সিপাহী বিদ্রোহ বলেন, সেই সিলসিলায় পরবর্তীতে 52, 71, 24ও কিন্তু 21শের একটা প্রতিফলন। এবং তার আগের যেই আমাদের অধিকারের যে সংগ্রামগুলো হচ্ছে সেগুলোও কিন্তু 21শের সাথেই সম্পৃক্ত। তো আসলে যতদিন মানুষ নিপীড়িত হবে, যতদিন অধিকারের সংগ্রাম থাকবে, ততদিন 21 থাকবে। আমার কাছে প্রতিদিন 21, হ্যাঁ, শুধু ফেব্রুয়ারি 21 তারিখ, হ্যাঁ, একটা বিশেষ দিন, ইতিহাসে একটা স্বাক্ষর। কিন্তু আমি মনে করি যে অধিকারের সংগ্রাম যখন আছে, যেখানে আছে, সেখানে 21 আছে। একজন তরুণ লেখক হিসাবে আপনি কোনো দায়বদ্ধতা ফিল করেন যে আমাদের ইতিহাস বা আমরা 21শে চেতনার কথা বলছি সেটা লেখায় ফুটিয়ে তোলা, সে বিষয়ে আপনি কোনো দায় অনুভব করেন কিনা? না, অবশ্যই দায়বদ্ধতা আমি অনুভব করি, কারণ প্রত্যেকটা দেশের সাহিত্য তার ইতিহাস দিয়েই, তার সংস্কৃতি দিয়েই চিহ্নিত হয়েছে। আমরা যদি ইউরোপের সাহিত্য পড়ি, ইউরোপের কিংবা আমরা যদি লাতিন সাহিত্য পড়ি, পাওলো কোয়েলহো আমরা যদি পড়ি, বা ড্যান ব্রাউন যদি আমরা পড়ি, দেখবেন ওদের ইতিহাস, দ্য ভিঞ্চি কোড, ওদের পেন্টিং নিয়ে ওরা সাহিত্য করতেছে, পেন্টিংয়ের ভিতরে রহস্য করতেছে। তো আমরা যখন আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে নিয়ে, এটা অবশ্যই দায়, এটা যদি আমরা ফুটিয়ে তুলতে না পারি, আমরা আলাদা করে আমাদের আইডেন্টিটি তৈরি হবে না বিশ্ব সাহিত্যের দরবারে। আপনার কাছে আমি শেষ প্রশ্ন জানতে চাই যে আপনার মেলায় দুটি বই প্রকাশিত হয়েছে, একটি ইতিহাস ভিত্তিক, তাই তো? আচ্ছা, ওয়েস্টার্ন মিথোলজি ভিত্তিক। এই বইটা সম্পর্কে জানতে চাই। আচ্ছা, অনশ্বর উপন্যাসটার নাম, এটা প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী। তো এই বইটা হচ্ছে 200 বছরের আগের ওয়েস্টার্ন একটা প্রেক্ষাপটে লেখা, একটা রাজনৈতিক প্রেক্ষাপট। সেখানে কিছু মানুষ একটা শহরকে আমরা সিন্ডিকেট বলি না, সহজ অর্থে একটা সিন্ডিকেট তৈরি করে রাখতে চাইতেছে। তো ওই মুহূর্তটাকেই আমি ওয়েস্টার্ন একটা প্যাটার্নে সাথে ওয়ারউলফ মিথোলজির সাথে ব্লেন্ড করে আমি একটা উপন্যাস করেছি। আর এখন পর্যন্ত পাঠকের কেমন প্রতিক্রিয়া পেয়েছে? ভালো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি দর্শক, কথা বলছিলাম আজকের মেলার 3 তরুণ লেখকের সঙ্গে, একজন কবি, একজন লেখক এবং একজন লিটল ম্যাগের সম্পাদক। তারা আসলে একজন বলছিলেন 21 আসলে শুধুমাত্র 21 চেতনা, সেই চেতনা শুধুমাত্র এই একটি দিনই নয়, সারা বছর জুড়ে তারা ধারণ করেন এবং তাদের লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করেন। যেমনটি হওয়ার কথা ছিল 21শে ফেব্রুয়ারিতে বরাবর প্রতি বছর যেমন হয়, এবারও ঠিক তেমনটি হয়েছে। জনসমুদ্রে বলা যায় মানুষের স্রোত নেমেছে এই 21শের বইমেলার প্রাঙ্গণে, ঐতিহাসিক প্রাঙ্গণে। এই মেলায় গায়ে মানুষের গায়ে ধাক্কা লাগছে, মেলায় অসংখ্য ধুলাবালি আছে, অসংখ্য ব্যবস্থাপনা আছে, কিন্তু তারপরও এই মেলার নিয়ে কারো কোনো অভিযোগ নেই, কারণ এখানে মানুষ আসেন প্রাণের টানে। সবাই যে বই কিনতে আসেন তা নয়, আসেন বন্ধু নিয়ে আসেন লেখকের সঙ্গে দেখা করতে আসেন এবং তাদের সেই ভাব বিনিময়ের ক্ষেত্র হিসাবে আসেন, কারণ এর মধ্য দিয়ে সে আসলে তার ইতিহাসে পা দেয়, তার ইতিহাসকে স্পর্শ করার সেই চেতনা সে আবারও পুনরুজ্জীবিত হয়। আমরা বলছিলাম 21শের চেতনার কথা, আমরা বলছিলাম বই মেলার কথা। আগামীবার এই যে আমরা বলছিলাম যে এর আগে 3 জন উদাহরণ দিয়েছিলাম যে 21শের সন্তান যারা নিজেদেরকে দাবি করেন, তারা 21শের সংকলনে
নিজেদের লেখা, নিজেদের কবিতা, নিজেদের নাটকের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। আজকে যে আমরা ভাষায় কথা বলছি, আমরা কখনো মনের ভালোবাসা প্রকাশ করছি, কখনো ঘৃণা প্রকাশ করছি, আবার কখনো রাগ, ক্ষোভ প্রকাশ করছি। যাই প্রকাশ করি না কেন, এই ভাষা সেই আমাদের বাংলা ভাষা এবং সেই রক্তে রঞ্জিত বাংলা ভাষা। পৃথিবীর আর কোনো ভাষার গায়ে এরকম রক্তের ফোঁটা নেই। এই জন্য লেখক কবিরা বলে থাকেন যে বাংলা ভাষার কালির রং আসলে কালো নয়, এই ভাষার কালির রং আসলে আদতে লাল, কারণ রক্ত দিয়ে এই ভাষাটি আমরা পেয়েছি। এখন পর্যন্ত যদি বলি, প্রকাশকদের দিক থেকে প্রকাশকরা আসলে প্রতি বছরই এই 21 তারিখের দিকে তাকিয়ে থাকেন তারা, কারণ এই মেলায় এই দিনটিতে প্রচুর মানুষের সমাগম হয় এবং এই দিনটিতে লেখকরা মেলায় আসেন। সামাজিক মাধ্যমে বদলতে পাঠকরা জানেন মেলায় তারা কোন লেখককে আজকে পাবেন এবং তারা আসেন, তারা তার সঙ্গে ছবি তোলেন, তার কাছ থেকে অটোগ্রাফ নেন এবং বই নিয়ে তার বই পাঠ করার পর যে প্রশ্নগুলো সেগুলো উত্থাপন করেন। আজকে আমরা তাই দেখেছি, বিভিন্ন স্টলে বিভিন্ন লেখকদেরকে দেখেছি, তাদেরকে কেন্দ্র করে স্টলের আশেপাশে প্রচুর ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং যারা আসছেন তারা আজকে বেশিরভাগ মানুষই আসলে বই কিনছেন, ব্যাগ ভর্তি করে বই নিয়ে যাচ্ছেন। মেলার এখনও আরও প্রায় 7 দিন বাকি। সেই 7 দিনে প্রকাশকরা প্রত্যাশা করছেন আজকের মতোই ভিড় অব্যাহত থাকবে এবং পাঠকরা বই কিনে বাড়িতে ফিরবেন। এবং আজকের সেই মেলা যেদিন শেষ হয়ে যাবে সেদিন আসলে আদতে এই যে বইয়ের আলো যে আজকে যে উন্মোচিত হলো, সেটি জ্ঞানের আলো সারা বছর জুড়ে আলো দিয়ে যাবে। আমরা বলছিলাম 21শে ফেব্রুয়ারি যে চেতনা আজকে এখানে এসে কারে বা আমরা শুনছি যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি সেই গানটি সেই মেলার প্রাঙ্গণে ঢোকার আগে থেকে আমাদের কানে ধ্বনিত হচ্ছে। সেই চেতনা, 21এর সেই গৌরব, সেই ত্যাগ, সেটি স্মরণ করে 21এর চেতনা ধারণ করে আমরা সাংস্কৃতিকভাবে জাতি হিসাবে আমরা এগিয়ে যাব, এমনটাই প্রত্যাশা করছেন মেলার লেখক, পাঠক এবং দর্শনার্থীরা। দর্শক, মেলার মাঠ থেকে জানাচ্ছিলাম অমর 21শে বইমেলার প্রাণের মেলার খবর। আগামীকালকে একই সময়ে আমরা হাজির হব মেলার মাঠে, আপনাদেরকে জানাবো প্রাণের মেলার লেখক, পাঠক এবং বইয়ের খবর।